প্রিয় ছাত্রছাত্রী, আমরা কার্যক্ষমতা শক্তি ওয়ার্ক ফর এনার্জি দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। প্রথম ক্লাসের ভিডিওর পরে আশা করি তোমরা সবাই প্রাথমিক বিষয়টা বুঝতে পেরেছো। দ্বিতীয় ক্লাসে বিষয়গুলো এবার তোমরা একটু মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। ভীষণ সহজ। আমরা আজকে প্রথমে শুরু করব যেটা দিয়ে, সেটা কি না, সেটা হচ্ছে ক্ষমতা। কার্য নিয়ে আমাদের আলোচনা হয়েছিল পাওয়ার বা ক্ষমতা। হোয়াট ইজ পাওয়ার বা ক্ষমতা? না, আমরা বলি প্রায় কথায় কথায় যে লোকটার পাওয়ার দেখেছিস, সেই লোকটার হেভি পাওয়ার। তো পাওয়ার জিনিসটা কি না, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। হারকে মানে কার্য করার হারকে মানে একক সময়ে, অর্থাৎ একক সময়ে যে কার্য, তাকে বলা হয় ক্ষমতা। সাপোজ আমি ধরলাম একটা টি সময়ে কৃতকার্য ডব্লিউ হলে, তাহলে একক সময়ে কৃতকার্য কত? ডব্লিউ বাই টি। একেই বলা হয় পাওয়ার বা ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দিয়ে। পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। প্রথম বিষয়, ক্ষমতাকে আমরা কি করে প্রকাশ করব না, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। যদি টি সময়ে কৃতকার্য ডব্লিউ হয়, তাহলে একক সময়ে কৃতকার্য হচ্ছে ডব্লিউ বাই টি। ঠিক আছে, অর্থাৎ পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, অর্থাৎ পি সমান ডব্লিউ বাই টি। তাহলে ক্ষমতাকে আমরা প্রথমে সংজ্ঞায়িত করলাম, এরপরে চলে আসি তাৎক্ষণিক ক্ষমতা। তাৎক্ষণিক ক্ষমতা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। যেমন আমরা তাৎক্ষণিক দ্রুতি পড়েছি, তাৎক্ষণিক বেগ পড়েছি, সেরকম ভাবে তাৎক্ষণিক ক্ষমতা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাৎক্ষণিক ক্ষমতাকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা যদি প্রথমে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আগে লিখি, পি সমান লিমিট del t tends to 0 del w by del t that is equal to dw by dt। ভালো করে মনে রাখবে, p সমান লিমিট del t tends to 0 del w by del t that is equal to dw by dt। অর্থাৎ del t tends to 0 মানে সেই আগের মতোই তুমি বলবে কি না, ক্ষুদ্র সময় অবকাশে যে কৃতকার্য এবং সময়ের অনুপাতের সীমাস্থ মানকে বলা হয় তাৎক্ষণিক ক্ষমতা। ক্লিয়ার হয়েছে? আমি কি বললাম ভালো করে দেখো, ক্ষুদ্র সময় অবকাশে যে কৃতকার্য হয়, সেই কৃতকার্য এবং সেই সময় অবকাশের যে অনুপাত, সেই অনুপাতের সীমাস্থ মানকে আমরা কি বলবো না, সীমাস্থ মানকে আমরা বলবো তার তাৎক্ষণিক ক্ষমতা। অর্থাৎ আমি যদি ডেল টি সময়ে ডেল ডব্লিউ কার্য পাই, তাহলে একক সময় পাচ্ছি ডেল ডব্লিউ বাই ডেল টি, এবং এই সময়টা টেন্স টু 0 মানে ক্ষুদ্র সময় এতটাই ছোট যে শূন্যের কাছাকাছি। তাহলে সেই ক্ষুদ্র সময়ে যে ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডান এবং সময় অবকাশের অনুপাত, তার সীমাস্থ মান সামনে লিমিট বসিয়েছি, তাকেই আমরা বলছি তাৎক্ষণিক পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা তাৎক্ষণিক ক্ষমতা। ঠিক যেমন আমরা ওখানে পড়েছিলাম, মনে করে দেখো, বেগের বেলা কি পড়েছিলাম না, ভি সমান লিমিট del t tends to 0 del s by del t equal to ds by dt। বেগের বেলা ভেক্টর চিহ্ন দিয়ে পড়েছিলাম। সেই একই রকম ভাবে তাৎক্ষণিক ক্ষমতা। সোজা বিষয় কি না, এক্ষেত্রে এখান থেকে একটা জিনিস শেখার আছে, যে যদি ডব্লিউটা টি এর অপেক্ষক আকারে দেওয়া থাকে, তাহলে তার ডেরিভেটিভ করলে আমরা পি পাবো। এখান থেকে শেখার মতো বিষয় হচ্ছে এটা, ডব্লিউ যদি
ফাংশন অফ টি এর আকারে দেওয়া থাকে, তাহলে তুমি কি করবে না, সেই তাকে টি এর সাপেক্ষে অবকলন করলে কিন্তু তুমি পি পাবে। অবভিয়াসলি তাতে টি এর একটা মান দেওয়া থাকবে, সেই মানটা বসাতে হবে, দিলে আমি পি পাবো। বোঝা গেছে? এই হলো তাৎক্ষণিক ক্ষমতা এবং তার সংজ্ঞা। নেক্সট পয়েন্ট চলে আসো, ক্ষমতা ও গতিবেগের মধ্যে সম্পর্ক। পরের বিষয়, ক্ষমতা ও গতিবেগের মধ্যে সম্পর্ক। ক্ষমতা আর গতিবেগের মধ্যে কি সম্পর্ক রয়েছে ভালো করে একটু দেখো। আচ্ছা, সাপোজ আমি যদি ধরি এফ বলের ক্রিয়ায় ডেলটি সময়ে সরণ ডেল এস, তাহলে দেখো ভালো করে কি লিখলাম না, আমি লিখলাম এফ বলের ক্রিয়ায় যদি ডেলটি সময়ে সরণ আমার ডেল এস পরিমাণ হয়, তাহলে কৃতকার্যকে আমরা কি বলবো? কৃতকার্য ডব্লিউ সমান এফ ডট ডেল এস, এটাকে আমরা বললাম ডেল ডব্লিউ। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো ডেল ডব্লিউ বাই ডেল টি করলে কি বলবো না, আমরা বলবো এফ ডট ডেল এস বাই ডেল টি। বোথ সাইড ডেল টি দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এখানে বললাম লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল ডব্লিউ বাই ডেল টি সমান এফ ডট, এখানেও লিমিট যোগ করলাম ডেল টি টেন্স টু জিরো, ডেল এস বাই ডেল টি। এটাকে আমরা কি বলবো? এটাকে একটু আগে বলেছি পি পাওয়ার, আর এটাকে আমরা কি বলবো? এফ ডট ভি। কারণ এই যে ইকুয়েশনটা, এটা আমাকে কি রিপ্রেজেন্ট করে? ভি কে রিপ্রেজেন্ট করে। এই যে, ক্লিয়ার হয়েছে? আর এটা অলরেডি আমরা সংজ্ঞায়িত করেছি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে পি সমান কত? এফ ডট ভি। দ্যাট মিনস, তার মানে কি? অর্থাৎ পি সমান এফ ভি কস থিটা। থিটা কি? থিটা হলো এফ ও ভি এর মধ্যবর্তী কোণ, বা এটা বলতে পারো এফ ও এস এর মধ্যবর্তী কোণ, একই কিন্তু, এফ ডট ভি আর এফ ডট এস এর মধ্যবর্তী কোণ পি। তাহলে পি সমান কত হলো? এফ ডট ভি, দ্যাট মিনস এফ ভি কস থিটা। ক্লিয়ার হয়েছে? মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, এরপরে চলে আসি, যদি আমরা একক নিয়ে আলোচনা করি। এটা তো জানো, এখানে জায়গা আছে যেহেতু একটু বলে দিই। এককটা আমরা জানি, তাও একবার আলোচনা করে নিই। যদি আমরা একক নিয়ে আলোচনা করি, প্রথমে যদি বলি পরম একক। কার পরম একক? কৃতকার্যের পরম একক, সরি, ক্ষমতার পরম একক। আচ্ছা দেখো ভালো করে, ক্ষমতাকে আমরা প্রকাশ করেছি কিভাবে? পি সমান ডব্লিউ বাই টি। তাহলে ক্ষমতার এককে অবশ্যই কি কি থাকবে? ডব্লিউ এর একক থাকবে আর টি এর একক থাকবে, ওয়ার্ক ডান এন্ড টাইম এর একক থাকবে। তাহলে আমরা যদি এসআই পদ্ধতিতে বলি পরম একক, এসআই পদ্ধতিতে, তাহলে কি বলবো? নিজেরাই বলো, তোমরা নিজেরাই মনে করো, ডব্লিউ বাই টি, তার মানে 1 জুল পার সেকেন্ড। দ্যাট মিনস জুল পার সেকেন্ড বা ওয়াট। 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে হলো। একই রকম ভাবে আমরা যদি বলি সিজিএস পদ্ধতিতে, কি বলবো? সিজিএস পদ্ধতিতে জুলের জায়গায় কি হয়ে যাবে বাবু? সিম্পল চেঞ্জ হবে, আর্ক পার সেকেন্ড। তাহলে একক দুটো শিখলাম আমরা, এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে আমরা কি শিখলাম? আর্ক পার সেকেন্ড। আচ্ছা, যদি অভিকর্ষীয় একক বলে, পরম এককের পাশাপাশি যদি অভিকর্ষীয় একক বলে, অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক আমাদের ওখানে কি ছিল? ওয়ার্ক ডানের একক কি ছিল একটু মনে করে দেখো। একটা ছিল গ্রাম সেন্টিমিটার, একটা ছিল কিলোগ্রাম মিটার। তাহলে এসআই পদ্ধতিতে আমাদের কি বলবো না, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে কি বলবো? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। জাস্ট ওয়ার্ক ডানের একক যেটা, সেটাই একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে, পার সেকেন্ড করে দিয়েছি, কারণ আমার এক্সপ্রেশনে রয়েছে ডব্লিউ বাই টি। তাহলে এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি। তাহলে ওয়াটের সংজ্ঞা কি? যদি বলে ওয়াটের সংজ্ঞা কি, না 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকেই আমরা বলছি ওয়াট।
ওয়াট হচ্ছে ছোট একক, তাই বড় একক হিসেবে আমরা ব্যবহার করি কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট, এগুলো আমরা বড় একক ব্যবহার করি। 1 মেগাওয়াট মানে তোমরা জানো 10⁶ ওয়াট। ওয়াট ছোট একক বলে আমরা বড় একক হিসেবে ব্যবহার করি। এছাড়াও রয়েছে, তোমরা পড়েছো অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, মনে আছে নিশ্চয়ই? কোথায় পড়েছিলে? হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা ক্লাস 9-এ কি পড়েছিলে? 550 পাউন্ড ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে হলে যে পরিমাণ কার্য করতে হয়। এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। কি সংজ্ঞা বললাম? 550 পাউন্ড ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলেছি অশ্ব ক্ষমতা। 1 হর্স পাওয়ার, 1 অশ্ব ক্ষমতা। এবং আমরা পড়েছিলাম 1 অশ্ব ক্ষমতা সমান কত? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 550 ফুট পাউন্ড। ফুট পাউন্ড, এফটি পাউন্ডের জন্য এলবি পার সেকেন্ড। এবং সেটার মান কত হয়েছিল মনে আছে নিশ্চয়ই? 746 ওয়াট। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, যেটাকে আমরা পড়েছিলাম কত? 746 ওয়াট। তুমি শিওর থাকো এখানে ফার্স্ট সেমিস্টারে 11-এ কিন্তু 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট কিনা এই এমসিকিউ পরীক্ষায় আসবে না। এটা তো ক্লাস 9-এর প্রশ্নেও এখন দেয় না, ঠিক আছে? শুধু বলতে হবে, তাই বলছি যে মনে রাখবে একবার 1 এইচপি সমান 746 ওয়াট, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড অশ্ব ক্ষমতা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর এখানে মনে রাখার মতো বিষয় কি? অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে পাওয়ার ইটসেলফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তুমি বলবে কেন স্যার স্কেলার কোয়ান্টিটি? পাওয়ার স্কেলার কোয়ান্টিটি আপনি বললে আমি শুনবো? অবশ্যই শুনতে হবে না তোমাকে। কৃতকার্য সমান কি? ক্ষমতা সমান কি? কার্য বাই সময়। বাবু কার্য কি রাশি? স্কেলার রাশি তো। তাহলে কার্য যদি স্কেলার রাশি হয় তাকে সময় দিয়ে ভাগ করলে কি স্কেলার রাশি হবে? ক্ষমতা স্কেলার রাশি। তাছাড়া আমি যদি এখান থেকে ব্যাখ্যা করি, ক্ষমতা দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এফ ডট ভি, তাহলে কি রাশি হবে? স্কেলার রাশি হবে। তাহলে ক্ষমতার একক হলো, ক্ষমতার মাত্রা কি হবে? তাহলে পি সমান ডব্লিউ বাই টি। তাহলে পি এর মাত্রা কি হবে বাবু? না ডব্লিউ এর মাত্রা বাই টি এর মাত্রা। তাহলে ডব্লিউ এর মাত্রা আমরা অলরেডি করেছি কি? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি বাই টি। তাহলে টিটা উপরে চলে যাবে, আর কিছু নয়, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3। এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3, এটা হয়ে গেল কি? না ক্ষমতার মাত্রা। তাহলে এই হলো ক্ষমতা সংক্রান্ত আলোচনা। ক্ষমতার উপরে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এখান থেকে অঙ্ক করার জন্য কোন ফর্মুলা ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক করার জন্য ম্যাথমেটিক্স এর জন্য এটা ইম্পর্টেন্ট। সেম এখানেও তোমাকে এফ দিয়ে দিবে, এখানেও তোমাকে ভি দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে যে ক্ষমতা কত। দুটো ভেক্টর রাশি দিয়ে দিবে, দিয়ে বলবে ঠিক আগে যেরকম অঙ্ক বলছিলাম সেই রকম ভাবে এখানেও বলবে। এই হলো মোটামুটি ক্ষমতা। তাহলে মুছে দিচ্ছি এরপরের পার্ট। তাহলে আমরা কার্য নিয়ে আলোচনা করলাম, ক্ষমতা নিয়ে আলোচনা করলাম, এরপরে শক্তি নিয়ে আলোচনা করবো, এনার্জি। শক্তি, এনার্জি, দুটো বিষয়ে আলোচনা হয়েছে, কার্য আর ক্ষমতা। এখন শক্তি নিয়ে আমরা আলোচনা করছি। একটা জিনিস মাথায় রাখবে, আমরা কথায় কথায় বলি যে তার ক্ষমতা প্রচুর, তার মানে এই নয় যে তার শক্তি বেশি। কারণ ক্ষমতা বেশি মানে এই নয় তার শক্তি বেশি। ক্ষমতা আর শক্তি একই জিনিস নয়। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, আর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। মানে এমনটা হতে পারে একজনের কাজ করার সামর্থ্য অনেক বেশি,
কিন্তু দেখা যায় সে অলস, তার মানে তার শক্তি বেশি কিন্তু তার ক্ষমতা কম। বোঝা গেল? তার শক্তি বেশি কিন্তু তার ক্ষমতা কম। যেমন ধরো তুমি স্টুডেন্ট, ছাত্র, তোমার কিন্তু পড়াশোনা করার ক্ষমতা অনেক বেশি, পড়াশোনা করার সামর্থ্য তোমার অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে তুমি সারাদিনে 1 ঘন্টা পড়ছো, তাহলে তোমার পড়াশোনার ক্ষমতা কম। তোমার পড়াশোনা করার সামর্থ্য বেশি কিন্তু পড়াশোনার ক্ষমতা কম, হতে পারে। তো সেই রকম ভাবে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ঠিক আছে? আচ্ছা, এই কার্য আর শক্তি এরা কিন্তু দুঃসম্পর্কের ভাই ভাই, দূর দিয়ে হলেও এরা কিন্তু দুঃসম্পর্কের ভাই ভাই, মানে এরা হচ্ছে সমজাতীয় রাশি। সমজাতীয় রাশি অ্যাজ ওয়েল অ্যাজ এরা দুজনেই কিন্তু স্কেলার, এবং এদের একক একই, কার্যের একক, শক্তির একক সেম, সেই জুল সেই আর্ক সব কিন্তু একই রকম, 1 জুল সমান 10⁷ আর্ক। তো প্রকৃতিতে মোটামুটি আমরা বলতে পারি 8 রকম শক্তি রয়েছে। কত রকম? শক্তি রয়েছে অনেক রকম ভাবে, সমস্ত শক্তিকে বিভাজন করে মোটামুটি 8টা ক্লাসিফিকেশন করা গেছে। এক এক করে বলছি, তোমাদের মনে আছে, মনে করার চেষ্টা করো। 1 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তাপ শক্তি। 3 নম্বর কি বলবে? আলোক শক্তি। 4 নম্বর কি বলবে? রাসায়নিক শক্তি। 5 নম্বর কি বলবে? তড়িৎ শক্তি। 6 নম্বরে কি বলবে? বলে গেছি, যান্ত্রিক, তাপ, আলোক, রাসায়নিক, তড়িৎ, চৌম্বক। 7 নম্বরে কি আছে? পারমাণবিক শক্তি। 8 নম্বরে কি আছে বলো তোমরা, আমি নিজে ভুলে গেছি। যান্ত্রিক, তাপ, আলোক, রাসায়নিক, তড়িৎ, চৌম্বক। আর কি বাকি থেকে গেল? চৌম্বক, তড়িৎ, যান্ত্রিক, তাপ, আলোক। আর কি বাকি থেকে গেল? হ্যাঁ, শব্দ শক্তি। শব্দ শক্তি। এই মোটামুটি 8 রকম শক্তি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্র হয় না, অ্যাকচুয়ালি ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র হয়। মহাবিশ্বের ভর এবং শক্তির মোট পরিমাণটা হচ্ছে ধ্রুবক। আমরা কখনো শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করতে পারি না। শক্তির শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। পারমাণবিক শক্তি থেকে শব্দ শক্তি হবে, পারমাণবিক বোমা পড়লে একটা বিরাট শব্দ হবে, আর যা যা হবে তো হবে। ঠিক আছে? তড়িৎ থেকে আমরা পেতে পারি আলোক শক্তি, পেতে পারি যান্ত্রিক শক্তি থেকে আমরা তাপ শক্তি পেতে পারি। তার মানে শক্তির কনভার্সন হবে। উই ক্যান নট ক্রিয়েট এনার্জি, আমরা এনার্জি তৈরি করতে পারি না। আমরা কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ পেতে পারি, কয়লার শক্তিকে তাপের শক্তিতে কাজে লাগাতে পারি, কয়লার শক্তিকে তড়িৎ শক্তিতে কাজে লাগাতে পারি, কিন্তু শক্তি তৈরি করতে পারি না। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে চলে আসি প্রাথমিক বিষয়, আলোচনা হচ্ছে শক্তির ব্যাপারে। এবার চলে আসি যান্ত্রিক শক্তি। আচ্ছা, যান্ত্রিক শক্তি জিনিসটা কি? একটু সহজ করে আমি বলছি, এগুলো আর খুব বেশি ডিটেলস লিখছি না, জানো তোমরা। প্রথম কথা হচ্ছে বস্তুর অবস্থান, আকার, আকৃতি বা গতির জন্য। কি কি বললাম? নাম বললাম যে বস্তুর অবস্থান, আকার, আকৃতির পরিবর্তন বা
বস্তুর গতির জন্য, কথাটা ভালো করে দেখো, কি কি লিখলাম? বস্তুর অবস্থান, আকার বা আকৃতির পরিবর্তন বা তার গতির জন্য, এই সমস্ত কারণের জন্য বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে তুমি ভালো করে দেখো, বস্তুটির স্বাভাবিক অবস্থান, আকার বা আকৃতির পরিবর্তন বা তার নিজের গতির জন্য সে কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকেই আমরা বলবো কি না, তার যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি কয় প্রকার? বেশি নিচে লিখতে পারছি না, কোন ব্যথা করছে। যান্ত্রিক শক্তি বাবু দুই প্রকার স্টুডেন্টস। যান্ত্রিক শক্তি দুই প্রকার, কি কি? একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। একটা হলো কি গতি শক্তি আর একটা হলো স্থিতি শক্তি। গতি শক্তি ইংলিশ জানো তোমরা, কাইনেটিক এনার্জি, আর স্থিতি শক্তি পোটেনশিয়াল এনার্জি। এই যে শুরু হলো স্থিতি শক্তি, চলতে থাকবে এখন 12 এর শেষ পর্যন্ত। তাহলে গতি শক্তি আর স্থিতি শক্তি। তো যদি বলে গতি শক্তি কি, এই সংজ্ঞার মধ্যে এই যে বা লেখা আছে বস্তুর গতির জন্য, অর্থাৎ কোন বস্তুর তার স্বাভাবিক গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ, অর্থাৎ গতির জন্য, বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে তার গতি শক্তি। আর স্থিতি শক্তি কাকে বলবো? যেটা উপরের লাইনটা, অবস্থান, আকার, আকৃতির পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলবো স্থিতি শক্তি। ক্লিয়ার হয়েছে? এই হলো শক্তির প্রাথমিক আলোচনা। এরপরে চলে আসি গতি শক্তি নিয়ে আলোচনায়। আচ্ছা, পরের পয়েন্ট চলে এসো, গতি শক্তি। কাইনেটিক এনার্জি। গতিশক্তির এক্সপ্রেশন কি হয়? এম ভরের বস্তু সে যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার গতিশক্তির রাশিমালা আমরা কি পেয়েছি? এম ভি স্কয়ার। মনে আছে তোমাদের? কোনো গতিশীল বস্তু তার স্বাভাবিক গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলছি গতিশক্তি। ক্লিয়ার হয়েছে? আমি ধরে নিচ্ছি গতিশক্তির রাশিমালা আমরা প্রতিষ্ঠা করব। রাশিমালা আমি ধরে নিলাম যে এম ভরের বস্তু সে হচ্ছে ভি বেগে গতিশীল, যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তুমি কি করলে না, এফ স্থির মানের বল প্রয়োগের ফলে ধরো তুমি বস্তুটা এস দূরত্ব গিয়ে থামলো। কথাটা বুঝি ভালো করে। এম ভরের বস্তু ভি বেগে গতিশীল ছিল, তার উপর একটা বাধা বল এফ স্থির মানের বল প্রয়োগ করলে, প্রয়োগ করার ফলে সে কি হলো না, এস দূরত্ব গিয়ে থামলো। তাহলে তুমি কি বলতে পারো? অতএব আমরা জানি এফ সমান এম এ। তাহলে এ এখানে কি? এ কিন্তু এখানে বাবু মন্দন, কারণ থেমেছে, তাই কি না? তাহলে ভি স্কয়ার সমান কি হয়? ইউ স্কয়ার মাইনাস 2s। এই ফর্মুলা অনুযায়ী ভি বেগে গেছিল, থেমে গেছে, মানে অন্তিম বেগ 0। তাহলে আমরা নিয়ে বলতে পারি 0 স্কয়ার সমান ভি স্কয়ার মাইনাস 2s। তাহলে জেনারেল ইকুয়েশন এটা। এই ইকুয়েশনে যদি আমাদের এইটা প্রয়োগ করি তাহলে প্রাথমিক বেগ ভি ছিল, থামেছে মানে অন্তিম বেগ 0। তাহলে ভি এর ছোট ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় জি বসে দিচ্ছি। তাহলে
এস সমান কত ভি স্কোয়ার বাই 2a। তাহলে এই থামাতে গেলে কত কার্য করতে হয়েছে, ডব্লিউ সমান এফ ইন্টু এস। এফ মানে কি এম এ, আর এস মানে কত পেয়েছো ভি স্কোয়ার বাই 2a সমান কত পেলে, সমান তুমি পেয়ে গেলে এ এ কেটে গেল, এ কেটে গেল, তুমি পেয়ে গেলে কত, তুমি পেয়ে গেলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা কি কৃতকার্য, কোন কৃতকার্য, এটা হলো এফ বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে বলটা যাচ্ছিল এদিক থেকে আসছিল, সরি এম ভরের বস্তুটা ভি বেগে আসছিল, আমি এফ বল প্রয়োগ করেছি, তাহলে আমাকে কি করতে হচ্ছে, তার গতির বিরুদ্ধে, তার গতির বিরুদ্ধে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, দিয়ে তাকে থামাতে হচ্ছে। তার মানে আমরা কি বলেছিলাম, কোন বস্তু তার স্বাভাবিক গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাহলে তুমি এখানে যে কাজ করার সামর্থ্য লাভ করলে বা কার্য করলে সেটাই হলো বস্তুর অভ্যন্তরে গতিশক্তি। তাহলে গতিশক্তি, কাইনেটিক এনার্জি আমরা প্রকাশ করলাম ই কে সমান কত, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির রাশিমালা হয়ে গেল ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? পরের পয়েন্ট চলে আসো। পরের পয়েন্ট কি বলছে না, বলছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। কি বললো না, বললো ভরবেগ আর গতিশক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে। ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক আমাদেরকে যদি ব্যাখ্যা করতে হয়, আমরা জানি একটু আগেই ধরেছিলাম এম ভরের বস্তু ভি বেগে গতিশীল। দেখো এম ভরের বস্তু ভি বেগে গতিশীল, তাহলে তার ভরবেগ কত, ভরবেগ পি সমান এম ভি, তাই কিনা। ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয়। আমি গতি শক্তিটাকে ধরলাম ই কে ধরেছিলাম, এখানে ই ধরলাম হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা আমি এখানে কি করলাম, উপরে একটা এম গুণ করলাম, নিচে একটা এম ভাগ করে দিলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি না পি স্কোয়ার বাই 2m, ই সমান পেয়ে গেলে পি স্কোয়ার বাই 2m, তার মানে পি স্কোয়ার সমান 2m ই, তার মানে পি সমান রুট ওভার 2m ই, যেখানে পি হলো ভরবেগ, ই হলো গতিশক্তি। তাহলে পি হলো ভরবেগ, ই হলো গতিশক্তি। তাহলে পি স্কোয়ার সমান 2m ই, পি সমান রুট ওভার 2m ই, এটাই হলো ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। সুতরাং বস্তুর ভর যদি ধ্রুবক থাকে, দুই ধ্রুবক এম ধ্রুবক, তার মানে পি ভ্যারাইজাজ রুট ই, শর্ট প্রশ্নের জন্য মনে রাখবে পি ভ্যারাইজাজ রুট ই। তাহলে এখানে পি এর সঙ্গে ই এর গ্রাফ কিরকম হবে, ই এর সঙ্গে পি এর গ্রাফ মানে ভরবেগ আর গতিশক্তির মধ্যে গ্রাফ কিরকম হবে না, গ্রাফ হবে অধিবৃত্তাকার। কারণ পি স্কোয়ার সমান 2m ই কার মতো দেখতে, দেখতে দেখো ভালো করে ওয়াই স্কোয়ার সমান 4x এর মতো দেখতে, অধিবৃত্তের সমীকরণ, তাই কিনা। পি বরাবর ওয়াই, ওয়াই বরাবর পি, এক্স বরাবর ই, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x তার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তাই গতিপথ কিরকম, গতিপথ বলছি, লেখচিত্রের প্রকৃতি কিরকম না অধিবৃত্তাকার। এটা অধিবৃত্তের কনসেপ্ট তুমি জানো ভালো করে, অধিবৃত্ত শেপ কিরকম হয় এই, তাই কিনা। অধিবৃত্ত কিরকম হয় এই ওয়াই স্কোয়ার সমান 4x, এক্স স্কোয়ার সমান 4y, এই মনে পড়েছে, ঠিক আছে। এটা একটা কোয়াড্রেন্টে আছে বলে এরকম, এটা এদিকে বাকিটা আছে, তাহলে অধিবৃত্তাকার ওয়াই স্কোয়ার সমান 4x। ক্লিয়ার হয়েছে? দুটো হোমওয়ার্ক লিখো, নিজেরা বাড়িতে করবে। কি দেখো, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, গতিশক্তি কার বেশি। কি বললাম, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, গতিশক্তি কার বেশি, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, তাহলে ভরবেগ কার বেশি।
তাহলে দুটো বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি কার বেশি হবে? দুটো বস্তুর গতিশক্তি সমান হলে ভরবেগ কার বেশি হবে? হ্যাঁ, একটা কিন্তু হালকা বস্তু আর একটা কিন্তু ভারী বস্তু। তাহলে গতিশক্তির বিষয়টা আমরা আলোচনা করলাম, ক্ষমতা থেকে শুরু করে আমরা গতিশক্তির শেষ পর্যন্ত আলোচনা করলাম, এবং এটাকে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জির দ্বিতীয় ক্লাস হিসেবে ধরলাম, সেকেন্ড ক্লাস। ঠিক আছে, দুটো ক্লাস হলো। এর পরের ক্লাসে আমরা স্থিতিশক্তি থেকে আলোচনা করব এবং পরের বিষয়গুলো ধীরে ধীরে ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে সেকেন্ড ক্লাস এখানেই শেষ হলো।